নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। আজকে 17ই জানুয়ারি 2010 সালের 17ই জানুয়ারি পশ্চিমবঙ্গের 6ষ্ঠতম মুখ্যমন্ত্রী এবং দীর্ঘ 23 বছর যিনি মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গে ছিলেন, সেই জ্যোতিরিন্দ্রনাথ বসু, যাকে আমরা জ্যোতি বসু বলে চিনি, তার প্রয়াণ দিবস। আজকের আমাদের জজবাত 24 বাংলার পক্ষ থেকে তার প্রতি, তার স্মৃতির প্রতি আমাদের এটা একটা সশ্রদ্ধ নিবেদন। আপনারা এটা ভালো করে শুনবেন, দেখবেন, এবং তার এই যে দীর্ঘ জীবন, সবটা হয়তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা করছি তার জীবনের যে মূল জায়গাগুলো সেগুলোকে একটু স্মৃতিচারণ করার। জ্যোতি বসু 1914 সালে কলকাতার একটা অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতার নাম ছিল নিশিকান্ত বসু, যিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। তার মাতার নাম ছিল হেমলতা বসু। তার যিনি বড় জ্যাঠা নীলিনকান্ত বসু, তিনি ছিলেন একজন হাইকোর্টের জাজ। এবং জ্যোতিবাবুর জন্মভিটে ছিল বাংলাদেশের বারদি গ্রামে, এবং এই বারদি গ্রামেই তার ছোটোবেলাটা কেটেছিল। এবং সবাই সান্নিধ্যে, মানে সবাই, ও পুরো পরিবারটা তখন ওখানেই থাকতো এবং তাদের সবাইয়ের সঙ্গে মিলেমিশে তার ছোটোবেলাটাই বাংলাদেশেই কেটেছিল, তার বেশিরভাগ একটা সময়। এবং তার পিতামাতার যে 3 সন্তান, তার মধ্যে জ্যোতি বসু ছিলেন সর্বকনিষ্ঠ। এই জ্যোতিরিন্দ্র বসুকে কলকাতার একটা অভিজাত স্কুলে ভর্তি করাতে তার বাবা সপরিবারে বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসেন। এবং এই স্কুলে ভর্তি করার আগে পর্যন্ত তার নাম ছিল জ্যোতিরিন্দ্র বসু, কিন্তু স্কুলে ভর্তি করতে গিয়ে কোনো একটা কারণে তার বাবা এই জ্যোতিরিন্দ্র বসুর নামটা পাল্টিয়ে সংক্ষেপে জ্যোতি বসু করে দেন। তারপরের থেকেই আমরা ওনাকে জ্যোতি বসু বলেই সবাই চিনি। এবং 1920 সালে প্রায় 6 বছর বয়সে ওনাকে কলকাতার ধর্মতলায় লরেটো কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করানো হয়। 3 বছর সেখানে তিনি পড়াশোনা করেন এবং তারপরে তিনি সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি হয়ে যান। মজার বিষয় হচ্ছে, এই লরেটো স্কুলে জ্যোতিবাবু ছিলেন একমাত্র ছাত্র, বাকি তার সব সহপাঠীরা ছিলেন তখন ছাত্রী। এবং এই লরেটো স্কুলে তিনি 3 বছর পড়াশোনা করেন। তারপরে তিনি এই লরেটো স্কুল থেকে কলকাতার হিন্দু কলেজে যান, ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে ভর্তি হন এবং এখানে 1935 সালে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতকের ডিগ্রি পান। তারপরে তিনি আইন নিয়ে পড়াশোনা করার জন্য লন্ডনে পাড়ি দেন এবং 1940 সালে লন্ডনের মিডল টেম্পল থেকে তিনি ব্যারিস্টার হন। লন্ডনে গিয়েই জ্যোতিরিন্দ্র বসু, মানে জ্যোতি বসুর মধ্যে একটা রাজনৈতিক বীজ বপন হয়ে গিয়েছিল। এবং এই লন্ডনে তিনি আইন পড়ার পাশাপাশি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গিয়ে নানান বিষয়ে তিনি বক্তৃতা শুনতেন। বিশেষ করে সাংবিধানিক যেসব বক্তৃতা হতো সেগুলো শুনতেন, রাজনৈতিক সংগঠন কিভাবে করা হয় সেই সব বক্তৃতা তিনি শুনতেন। এবং এই সময় থেকেই তিনি ঠিক করে নিয়েছিলেন যে তাকে রাজনীতির সাথে যুক্ত হতে হবে। এই লন্ডনে পড়াশোনার সময় তিনি ইন্ডিয়ান লীগ ছাত্র সংগঠন এবং বিভিন্ন সাম্রাজ্যবাদ বিরোধী যেসব সংগঠন ছিল তাদের মধ্যে নিজেকে যুক্ত করে ফেলেন। এবং এই সময় তিনি একজন ভারতীয় যুব কমিউনিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে থাকেন। এই সময় মার্ক্সবাদের 2 সক্রিয় কর্মী ভূপেশ গুপ্ত এবং স্নেহাংশু আচার্যের সঙ্গে তার পরিচিত হয় এবং জ্যোতি বসুও নিজেকে এই মার্ক্সবাদের একজন সক্রিয় কর্মী হিসেবে নিজেকে দীক্ষিত করে তোলেন। এবং এই 2 মহারথীর সাহায্যে লন্ডনের কমিউনিস্ট পার্টি অফ লন্ডনের সাথে তার পরিচিতি ঘটে। 1938 সালে জ্যোতি বসু লন্ডনে মজলিসের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে যুক্ত হন এবং পরবর্তীকালে
এই মজলিসের সম্পাদক হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন এবং বহু দায়িত্ব তিনি খুব দক্ষতার সঙ্গে সামলিয়েছিলেন। এবং এই মজলিসের পক্ষ থেকে ভারতীয় নেতাদের যখন সংবর্ধনা দেওয়া হতো সেই সময়ে নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিজয়লক্ষ্মী পণ্ডিতের মতো নেতাদের সান্নিধ্যে তিনি আসেন এবং তাদের সাথে তার পরিচিতি হয়। মজলিসের সম্পাদক হিসাবে তিনি এইসব ভারতীয় নেতাদের যখন তিনি সংবর্ধনা দিতেন এবং তাদের বক্তৃতা শুনতেন, এবং তাদের এই সুন্দর সুন্দর বক্তৃতা তাকে ভারতীয় রাজনীতিতে যোগদান করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছে। 1940 সালে লন্ডন থেকে কলকাতায় ফেরত আসেন জ্যোতিবাবু। এই কলকাতায় ফেরত এসে তিনি কলকাতা হাইকোর্টে ব্যারিস্টারি করবেন বলে ঠিক করেন এবং নিজের নাম নথিভুক্ত করেন। কিন্তু ব্যারিস্টারি করবেন বলে ঠিক করলে কী হবে, ব্যারিস্টারিতে তার কিছুতেই মন বসে না। তখন তিনি নিজেকে সর্বক্ষণের একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিযুক্ত করার চেষ্টা করতে থাকেন এবং এই প্রথম তিনি সিপিআইয়ের সর্বক্ষণের কর্মী হিসাবে পার্টিতে যোগদান করেন। এবং তাদের যে ফ্যামিলি, জ্যোতিবাবুর ফ্যামিলির আপত্তি সত্ত্বেও তিনি সাম্যবাদী আন্দোলনের সাথে নিজেকে নিযুক্ত করে নেন এবং এই সময় ব্রিটিশ সরকার কমিউনিস্ট পার্টিকে অবৈধ বলে ঘোষণা করলে অনেক বড় বড় কমিউনিস্ট নেতাকে পুলিশের হাত থেকে এই জ্যোতিবাবু রক্ষা করেন এবং তাদের নিয়ে গিয়ে একটা গুপ্ত স্থানে রাখার ব্যবস্থা করেন এই জ্যোতি বসু। এই বছরেই অর্থাৎ 1940 সালে জ্যোতিবাবু প্রথম বিবাহ করেন। তার যে স্ত্রী ছিল ওনার নাম ছিল বাসন্তী ঘোষ এবং ইনি 1942 সালে মারা যান। তারপরে জ্যোতিবাবু আবার 1948 সালে দ্বিতীয় বিবাহ করেন, কমলা দেবীকে বিয়ে করেন এবং উনি কমলা বসুর সঙ্গে 2003 সাল পর্যন্ত পারিবারিক জীবন যাপন করেন উনি। ভারতবর্ষে জ্যোতি বসু কমিউনিস্ট আন্দোলন শুরু করেন শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত হয়ে। এরপর 1941 সালে স্বাধীনতার আমলে তিনি রেলের শ্রমিকদের হয়ে প্রথম কাজ করা শুরু করেন এবং পরের বছর মানে 1942 সালে ওনাকে বাংলা এবং আসামের রেল ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয় এবং ওনাকে সম্পাদকের পদে বসিয়ে দেওয়া হয়। এই সময় তিনি গিয়ে যে প্রকৃত যে দুস্থ শ্রমিকরা থাকতেন তখনকার দিনে, তাদের প্রাপ্য টাকা আদায় নিয়ে তিনি কাজকর্ম করতেন এবং বিভিন্ন শ্রমিকদের বস্তিতে যাওয়া, তাদের সাথে কথাবার্তা বলা, তাদের মূলত যেটা দাবি দাওয়া ছিল সেইগুলোকে আদায় করার তিনি চেষ্টা করতেন। এরপর স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হন জ্যোতিবাবু। এই কংগ্রেস পিরিয়ডে পশ্চিমবঙ্গ বিশেষ ক্ষমতা আইন 1947 লাগু করে কংগ্রেস সরকার এবং জ্যোতিবাবু এই আইনের তীব্র বিরোধিতা করেছিলেন এবং 1948 সালে কংগ্রেস সরকার কমিউনিস্ট দলকে অবৈধ ঘোষণা করেন এবং 1948 সালে 24শে মার্চ জ্যোতিবাবুকে গ্রেপ্তার করে 3 মাসের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং জেল থেকে ছাড়া পেয়ে তিনি আবার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যান এবং এই সময় তিনি দ্বিতীয় বিয়ে করেন মানে 1948 সালে। এই সময় যখন কংগ্রেস পিরিয়ড চলছে, কংগ্রেস যখন শাসন করছিল, তখন বারবার জ্যোতি বসুকে গ্রেপ্তার করা হয় এবং বারবার গ্রেপ্তার করার ফলে উনি যখন জেল থেকে মুক্ত হতেন তখন উনি ছদ্মবেশে কলকাতার রাস্তাঘাটে উনি ঘুরে বেড়াতেন এবং তারপর নানান ঘটনা বয়ে যেতে থাকে। অবশেষে ডাক্তার বিধানচন্দ্র রায় যখন বাংলার মুখ্যমন্ত্রী হন তখন কমিউনিস্টদের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল কংগ্রেস আমলে, সেটা বিধানচন্দ্র রায় প্রত্যাহার করে নেন এবং 1952 সালে বরানগর থেকে জ্যোতিবাবু বিধানসভা ভোটে জয়ী হন এবং এই প্রথম বিরোধী দলনেতা হিসাবে ডাক্তার বিধানচন্দ্র রায়ের বিরোধী নেতা হিসাবে পশ্চিমবঙ্গের বিধানসভায় উনি পদার্পণ করেন। এরপর স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হন জ্যোতিবাবু। এই কংগ্রেস পিরিয়ডে পশ্চিমবঙ্গ বিশেষ ক্ষমতা আইন 1947 লাগু করে কংগ্রেস সরকার এবং জ্যোতিবাবু এই আইনের তীব্র বিরোধিতা করেছিলেন এবং 1948 সালে কংগ্রেস সরকার কমিউনিস্ট দলকে
অবৈধ ঘোষণা করেন এবং 1948 সালের 24শে মার্চ জ্যোতিবাবুকে গ্রেপ্তার করে 3 মাসের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং জেল থেকে ছাড়া পেয়ে তিনি আবার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যান এবং এই সময় তিনি দ্বিতীয় বিয়ে করেন, মানে 1948 সালে। এরপর 1943 সালে শ্রমিক কর্মচারীদের তীব্র খাদ্য সংকট দেখা দেয় এবং সেই খাদ্য সংকটকে সঠিকভাবে যাতে মিটিয়ে ফেলা যায় সেটা করতে গিয়ে জ্যোতিবাবু তখন এই আন্দোলনকে নেতৃত্ব দেন এবং 1945 থেকে 47 সালের যে তেভাগা আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু জ্যোতিবাবুর অবদান ছিল অনস্বীকার্য। একটা বিরাট বড় আন্দোলনই করেছিলেন এবং এই আন্দোলনের পরে উনি রেল কর্মচারীদের যে খাদ্য সংকট সেটা কিন্তু উনি পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণ মুছে দিতে সার্থক হয়েছিলেন। 1964 সাল থেকে 2008 সাল পর্যন্ত জ্যোতি বসু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার পলিট ব্যুরোর সদস্য ছিলেন। 1964 সালে এই কমিউনিস্ট পার্টি যখন দুভাগে ভাগ হয়ে যায় তখন জ্যোতিবাবু সিপিআইএম অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এই দলে উনি যোগদান করেন। ব্যারিস্টার জ্যোতি বসু থেকে কমরেড জ্যোতি বসু দলের জন্য অনেক কষ্ট করেছেন এবং প্রথম দিকে তার স্বল্প বেতনের প্রায় অর্ধেকটাই তিনি পার্টি ফান্ডে দান করে দিতেন এবং তিনি সারা জীবন, যতদিন তিনি বেঁচে ছিলেন, তিনি সারা জীবন দলের হয়ে কাজ করে গিয়েছেন এবং দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে 1977 সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে আসীন হন এবং প্রায় 23 বছর তিনি একটানা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলিয়েছেন। পরবর্তীকালে তার শারীরিক অসুস্থতার জন্য তিনি এই মুখ্যমন্ত্রীর দায়িত্ব বুদ্ধদেব ভট্টাচার্যের ওপরে সমর্পণ করেন। কমরেড জ্যোতি বসু ভারতের কমিউনিস্ট পার্টির সহ প্রতিষ্ঠাতা ছিলেন এবং পশ্চিমবঙ্গের ষষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন। 1977 সাল থেকে 2000 সাল পর্যন্ত তিনি একটানা মুখ্যমন্ত্রীর পদে আসীন ছিলেন এবং ভারতবর্ষের মধ্যে এটা বোধহয় সবথেকে দীর্ঘমেয়াদী একজন মুখ্যমন্ত্রী এবং যেটা হচ্ছে যে বিলেত ফেরত এই বাঙালি ভদ্রলোক, তিনি ছিলেন একজন পশ্চিমবঙ্গের অবিসংবাদী নেতা এবং তার একটা আলাদা সম্মান ছিল পশ্চিমবঙ্গে। জানেন, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে, কিন্তু তার শাসনকাল কিন্তু ভালো এবং মন্দই কিন্তু একটা মিশ্রিত। এটা তার একটা বহু জায়গায় তেমন তিনি যেমন ভালো ভালো কাজও করেছেন, তেমনি তাকে নিয়ে তিনি এমন ভুলভালও কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তার ফলে হয়েছে কি, তার শাসনকালটাকে পুরোটাই ভালো বলা যাবে না, ভালো মন্দই একটা মিশ্রিত শাসনকালই বলা যেতে পারে। কমরেড জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়েছিল। একবার রাজীব গান্ধী তাকে অনুরোধ করেছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক তার আর প্রধানমন্ত্রী হয়ে ওটা সম্ভব হয়নি এবং ওনার এই প্রধানমন্ত্রী না হওয়ার পেছনে যে লোকটি সবথেকে বেশি বিরোধিতা করতেন তার নাম হচ্ছে সীতারাম ইয়েচুরি। জানি না ওনার সাথে ওনার কী দ্বন্দ্ব ছিল। যাই হোক, উনি প্রধানমন্ত্রী হলে আমরা বাঙালি হিসাবে আরও বেশি গর্ব করতে পারতাম। যাই হোক, অবশেষে 2010 সালের 17ই জানুয়ারি উনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান এবং মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 95 বছর এবং ওনার ইচ্ছা অনুযায়ী ওনার যে দেহ কলকাতা মেডিকেল কলেজে গবেষণার জন্য দান করা হয়। যারা আমাদের এই ভিডিও দেখলেন, কেমন লাগলো জানাবেন। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন, মার্জনা করবেন। উনি এমন একজন বিশাল নেতা ছিলেন, তার সব কিছু জিনিস সুষ্ঠুভাবে পুরোটা পুঙ্খানুপুঙ্খানু বলা আমার কেন অনেকের ক্ষেত্রেই হয়তো সম্ভব নয়। যাই হোক, আপনারা ভালো থাকবেন এই বলে আজকের আমরা আমাদের এই প্রতিবেদন শেষ করছি। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনশ্রুতির নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা, হবে জানা।